আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা বললেন তারেক রহমান, ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ এনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পাবনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিবেশীর টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান দুই দেশের সরকার প্রধান। দ্বিপাক্ষিক বৈঠকের আগে পুত্রজায়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এরপর প্রধান উপদেষ্টার সম্মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান উপদেষ্টার 3 দিনের রাষ্ট্রীয় সফরের আজ দ্বিতীয় দিন। ইসির ভোট বাতিলের ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনী বিভাগকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা সহ একগুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখা হচ্ছে। আর একক প্রার্থী থাকলে সে আসনে না ভোটের সিদ্ধান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিতের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে নির্বাচন কমিশন। 8 ঘণ্টার বৈঠক শেষে চূড়ান্ত খসড়া তুলে ধরা হয়। খসড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প। কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। 2 জন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, হবে পুনর্নির্বাচন। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটের ফলাফল বাতিলের ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায়। সে সাথে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন নিয়ে ইসির করণীয় করা হয়েছে স্পষ্ট। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে নির্বাচন কমিশন কি করবে? সো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাকে। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ভোটের অধিকার নিশ্চিত করা। নানান ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। বিএনপির নওগাঁ জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ঘুরঘুর করছে যারা নিজের স্বার্থ হাসিলের পর দলের দুঃসময়ে চলে যাবে, তাদেরকে দূরে রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট।
রোববার ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। এরপর দিন নওগাঁ জেলার সম্মেলন। ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের এসব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলার সম্মেলনেও প্রায় পুরো সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যারা স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে দূরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন, আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র গঠনে বিএনপি 2.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন বিএনপির মূল লক্ষ্য তা বাস্তবায়ন করা। এই 31 দফার মধ্যে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব? টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র বিষয়ে খুব বেশি সংস্কারের চর্চা দেখা যায় না। দলের ভেতরের গণতন্ত্র প্রতিষ্ঠা দলকেই করতে হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, বিএনপির মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এ বিষয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কোনো আলোচনা নাই, কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাই না গণতান্ত্রিক চর্চার বিষয়ে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নিজেদের কাছ থেকে প্রত্যাশা যে আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা এবং রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম, তার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দিকে তাকাবে। তারা নিজেরা কতটুকু গণতন্ত্র চর্চা করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। পুরনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তরুণদের রাজনৈতিক দল এনসিপির বিষয়েও কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। যেটা হয়েছে, এই নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু খুব শীঘ্রই প্রতিষ্ঠিত চালু হওয়ার পর থেকেই যে প্রতিষ্ঠিত রোল মডেল যেটা আছে, যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এভাবেই চলতে হবে, এটার মধ্যে তারা আত্মসমর্পণ করে ফেললো, তার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করলো, যার ফলে তারা নিজেদের মধ্যে একটা, বলবো যে আমি এটুকু বলতে পারি যে এটা তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। শুধু তাই নয়, এটা এক ধরনের আত্মঘাতী পথে তারা যাচ্ছে। তাদের উচিত ছিল এই চর্চাটাকে বর্জন করে নিজেদেরকে একটা আলাদা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা, রাদার দেন টেকিং দি এক্সিস্টিং রোল মডেল। স্বচ্ছতা ও সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ওই দেশের উপযোগী করে 100 নার্স নেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আল হারাবি। রিজভিন নিউজের রিপোর্ট। নবগঠিত সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে বাংলাদেশ হেলথ কেয়ার প্রসপেক্ট ইন সৌদি আরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট শিরোনামে আলোচনা। চেম্বারটির সভাপতি আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সৌদি আরবের জন্য নীতি বদল হবে না। Our chief advisor is looking forward to visiting Kingdom of Saudi Arabia even within a couple of months. দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। We didn't have the platform to start that efficiency from. So we need to have good platform to start with, like good hospitals, good examples, and then every day we can build on the level of services. আমাদের অনেক বিদেশি সংস্থার সাথে বিদেশের সাথে বাংলাদেশের এরকম জয়েন্ট ভেঞ্চারও এইসব ধরনের প্রকল্প হতে পারে। স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘাম আল হারবি বলেন, বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া গেলে অপার সম্ভাবনা বাংলাদেশের। There is a lot of opportunity either here in Bangladesh or in Saudi Arabia for investment. There is a lot of hospital there, the government. দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ প্রকৃতি গড়তে পাবনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ প্রকৃতি গড়ার কর্মসূচিতে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈচিত্র্যপূর্ণ পরিবেশ ও প্রতিবেশের জেলা পাবনায় একদিকে যেমন রয়েছে চলনবিল, ফসলি জমি, তেমনি রয়েছে শিল্পাঞ্চলও। তবে প্রয়োজনের তুলনায় নেই বনাঞ্চল। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো পাবনায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পাবনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যদি সঠিকভাবে আমাদের এই বৃক্ষরোপণ করি আমাদের বাড়ির আশেপাশে, তাহলে কিন্তু এই যে এসির যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু 30% কমানো সম্ভব। এবং এই কাজটি করতে হলে কিন্তু আমাদের কিন্তু প্রচুর গাছ লাগাতে হবে। আমাদের সারা বাংলাদেশটাও শীতল থাকবে, আমাদের বাড়িঘর শীতল থাকবে এবং আমাদের এই পরিবেশ প্রকৃতিও ভালো থাকবে। আসুন আমরা এই বর্ষায় সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবের আবেশে সেজে ওঠে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর চেষ্টা করি, আমরা কিন্তু আবার সবুজ সুলভ দেশ একটা করতে পারবো। এখান থেকে আমি নানা রকম ফল পাবো, আমার অবশ্যই অনেক ভালো লাগবে। গাছ না কেটে বেশি করে গাছ লাগাবো, গাছটিকে আমি যত্ন করব। এই প্রোগ্রাম মাধ্যমে বাংলাদেশে সবুজ বনায়নে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবো এবং বাংলালিংক আপনাদের সাথে থাকবে আশা করি। প্রকৃত জীবন ক্লাব সারা দেশে যে কাজ করে যাচ্ছে তাদেরকে আমার অন্তর থেকে অভিবাদন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। সুন্দর অ্যারেঞ্জমেন্টে পাবনার বিশিষ্ট লোক সবাই আসছে এবং আমি খুব খুশি হয়েছি। এই পরিবেশকে, এই পৃথিবীকে সবুজময় রাখার জন্য এই ধরনের কর্মসূচির কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং অক্সিজেনের কোনো স্বল্পতা হবে না এবং সর্বোপরি একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে, একটা ক্লিন এবং গ্রিন পাবনা গড়ে উঠবে। সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এখন যৌথ সংবাদ সম্মেলন করছেন দুজন। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
uprising of the young people supported by general public because of was kind of killing people on the street for demonstrations and also having misrule and destroying the institutions of the country completely. So that uprising brought a new government, and I was invited to head that government. And I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. It's a wonderful feeling to find a friend to coming up at the hour of need when we're desperately looking for some support somewhere because we had no idea which way we were moving. We are very happy to have that and strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy and we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support, always with bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. So today we are very happy. We have gone through a list of all the ideas and all the issues that we want to work together with Malaysia in both bilaterally and also multilaterally. So we're very happy. We want to thank the people of Malaysia for the support they have provided to us in Bangladesh. Thank you. এতক্ষণ মালয়েশিয়ার পুত্রজয়া থেকে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অবৈধভাবে পাথর উত্তোলন আর পরিবেশ বিধ্বংসী বেপরোয়া লুটপাটে বদলে গেছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার চিত্র। পাথরের জায়গায় এখন শুধুই ধুলো আর বালির স্তূপ। স্থানীয়দের ভাষ্য, গত 2 সপ্তাহে অন্তত 100 কোটি টাকার পাথর লুট হয়েছে। সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। সিলেটের ভেলাগঞ্জের নামে মানসপটে ভেসে ওঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের সৌন্দর্য, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিরামহীন চলছে বেপরোয়া পাথর লুট। প্রতিনিয়ত পাথরের সঙ্গে বালু লুটের ফলে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকা এই পর্যটন কেন্দ্রটি বর্তমানে ক্ষতবিক্ষত। আগে রাতের আধারে লুটপাট চললেও এখন দিনেই চলছে পাথর উত্তোলন। এমন প্রকাশ্য অপরাধেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্যই দেশ বিদেশের পর্যটকরা এখানে ছুটে আসেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে পাথর লুট করা হচ্ছে। আসলে তারা খুবই নির্লিপ্ত, তারা এটা রক্ষা করতে পারছে না। এখন আর আগের মতন নাই, পাথর নাই। নৌকা ভর্তি করে কে বা কারা পাথর নিয়ে যাচ্ছে, ঠিক মতন ঘুরতে পারি না, ঠিক মতন মজাও পাচ্ছি না। এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম না থামলে অচিরে এই জনপদ মরুভূমিতে পরিণত হবে বলছেন পরিবেশবাদীরা। বিজেপির ক্যাম্পাসে আনসার পুলিশ সবকিছু থাকার পরেও নির্বিচারে সাদা পাথর থেকে পাথর লুণ্ঠন হয়েছে। পাথর লুণ্ঠনের সাথে দলমত নির্বিশেষে ওই এলাকার সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা সম্পৃক্ত আছেন। উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলেই দায় এড়িয়েছে স্থানীয় প্রশাসন। বালু পাথর বন্ধে আমরা আসলে সবসময় আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছি। সব মন্ত্রণালয় বা সব ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা এখানে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বন্ধ রাখার চেষ্টা করছি। প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি রক্ষায়
কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার নিচ্ছে একটা বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। ইলিশের ভরা মৌসুম প্রায় শেষের দিকে, কিন্তু ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে এখনও রূপালী ইলিশের দেখা নেই। যে ইলিশকে ঘিরে আবর্তিত হয় উপকূলের অর্থনীতি, তা থমকে যাওয়ায় জেলে ও ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। এবার প্রকৃতি সংবাদ। মাতৃপ্রতি এবং স্মৃতি প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হাতি দিবস। বনভূমি ধ্বংস ও খাদ্যের অভাব, রোহিঙ্গা ক্যাম্প এবং রেল লাইনের কারণে বন্ধ হয়ে গেছে হাতির অনেকগুলোর করিডর। খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসায় বৃদ্ধি পাওয়া হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে নানান উদ্যোগ থাকলেও নেই দৃশ্যমান অগ্রগতি। বাস্তুতন্ত্র রক্ষায় হাতির নিরাপদ আবাসন নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করার তাগিদ পরিবেশবাদীদের। এবার খেলার খবর। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কাছে বিসিবির 46 কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ অস্বীকার করলেন কর্ণধার সামির কাদের চৌধুরী। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অভিযোগ সঠিক নয়। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস এফসির মুখোমুখি হবে ঢাকা আবাহনী। প্রস্তুতির ঘাটতি থাকলেও হোম গ্রাউন্ডে পরিকল্পনা কাজে লাগিয়ে জয় চান আকাশী নীলদের হেড কোচ মারুফুল হক। প্রথমবার এএফসির টুর্নামেন্টে অংশ নিয়েই প্লে অফে চোখ ক্লাব মুরাসের। ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বিকেল 5টায়। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা বললেন তারেক রহমান, ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ এনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পাবনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে আশা।
দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।